পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিজেপির শাসনে গেল পশ্চিমবঙ্গ রাজ্য। সকালে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠান হয়। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও যোগ দেন ২১ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও অনেক নেতাকর্মী। বিস্তারিত সৃষ্টি ঘটকের রিপোর্টে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনকে ঘিরে নতুন মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে আয়োজন করে বিজেপি। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে রাজধানী কলকাতায় উড়ে এসেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টার একটু পর বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শপথ পড়ান রাজ্যপাল RN রবি। এরপর শুভেন্দুকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। মুখ্যমন্ত্রীর শপথের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় মন্ত্রিসভার শপথ। একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। এর আগে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগেই অনুষ্ঠানস্থলে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস, আসামের হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু। এর আগে শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু বাসভবনে গিয়ে রাজ্যপাল NR রবির সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা। তখন শুভেন্দু বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সই সহ নতুন সরকার গড়ার আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দেন। শুক্রবার কলকাতার নিউ টাউনে কনভেনশন সেন্টার হলে বিজেপির জয়ী ২০৭ বিধায়ককে নিয়ে পরিষদীয় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বৈঠকের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা দেন অমিত শাহ। সৃষ্টি ঘটক, ৭১। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আজ কতজন মন্ত্রী শপথ নিয়েছেন এবং নতুন মন্ত্রিসভার আকার কত বড় হতে পারে, এ নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং এই যে পূর্ণ মন্ত্রী হিসেবে যে ৫ জন শপথ নিয়েছেন সেটা কিন্তু একটা বৈচিত্র্যময়। একদিকে যেমন আদিবাসী আছে, রাজবংশী আছে এবং উত্তরবঙ্গে ২ জন আর দক্ষিণবঙ্গে ৩ জন। এমন বৈচিত্র্যময় মন্ত্রী সভা আর কি প্রথমেই যে শপথ নিলেন, এই যে চমক, সেই চমক কিন্তু অতীতে আমরা দেখিনি। তো স্বাভাবিকভাবে জনমানুষে অর্থাৎ জনসাধারণের কিন্তু একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সকাল থেকে আর কি দেখা গেছে যে বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্তের জেলা থেকে কিন্তু বহু মানুষ, লক্ষাধিক মানুষ কিন্তু তারা এসেছেন এই শপথের ময়দানে। এবং ৫ জনকে শপথ যখন পাঠ করান রাজ্যপাল RN রবি, তারপর কিন্তু সমাপ্ত হয় অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান। তারপর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং গৃহমন্ত্রী, তারা প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্যান্য যে সমস্ত মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন, তারা কিন্তু কলকাতা ত্যাগ করেন। এবং যে সমস্ত সাধারণ মানুষ, তাদের কিন্তু বেশ কিছু দাবি ছিল। একটা হচ্ছে মহিলাদের সুরক্ষা, এবং দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি মুক্ত বাংলা, তৃতীয় হচ্ছে কর্মসংস্থান তৈরি এবং মানুষের এই যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কিন্তু সর্বধর্মের মানুষ দেখা গেছে। বিশেষ করে বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্তের জেলা থেকে কিন্তু উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জেলা থেকে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু তারা এসছেন এবং তারা বলছেন যে তারা সরকারের সাথে আছেন এবং উন্নয়নের কিন্তু তারা দেখতে চান এবং উন্নয়ন পেতে চান। তো এই যে
কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক ময়দান, সেই ময়দানের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু একটা ঐতিহাসিক, কারণ এই প্রথম প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ব্রিগেড গ্রাউন্ডে কিন্তু শপথ অনুষ্ঠান হলো এবং পরবর্তীতে অন্যান্য বিধায়ক এবং মন্ত্রীদের কিন্তু শপথ গ্রহণ হবে। তারপর মন্ত্রক বন্টন হবে, সেগুলো কিন্তু ধীরে ধীরে হবে। আগামী 72 ঘন্টার মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করা হবে। প্রাথমিক পর্যায়ে কিন্তু সরকারের দায়িত্বভার নেওয়া হলো। আমরা জানি যে 2011 সালে কিন্তু পশ্চিমবঙ্গের বামেরা সরকার পতন হয় বাম সরকারের, এবং সেই সময় তৃণমূল সরকার, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন। তিনি নবান্ন, যেটা গঙ্গার পাড়ে, সেইখানে কিন্তু তার প্রশাসনিক কার্যালয় করেন এবং এই বিজেপিকে দেখা গেল কিন্তু সেই নবান্নে না ঢুকে তারা রাইটার্স বিল্ডিং, যেটা বাম সরকার যেখান থেকে পরিচালনা হতো এবং প্রশাসনিক কার্যালয় ছিল, সেই রাইটার্সে ফিরে গেল কিন্তু বিজেপি সরকার। তো এই যে পরিস্থিতি, যখন একদিকে যখন শপথ হচ্ছে, তখন কিন্তু তৃণমূল ছাড়ছেন একের পর এক নেতা এবং বিশেষ করে চলচ্চিত্র জগতের যারা ছিলেন তৃণমূলে, তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূল ছাড়ার একটা হিড়িক দেখা গেছে। উল্টো দিকে কিন্তু তৃণমূলের তরফ থেকে একটি ভোট পোস্টপোল ভায়োলেন্সের অর্থাৎ ভোট নির্বাচন পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতার বিরুদ্ধে কিন্তু একটা মিছিল বার করে। সব মিলিয়ে কলকাতা থাকলো এক বৈচিত্র্য সাক্ষী। ধন্যবাদ সত্যজিৎ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতা থেকে বিজেপি সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের খবর জানাচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারানো প্রতিটি ধাপে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন আক্রমণাত্মক ও সংগঠক নেতা হিসেবে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বাংলায় বিজেপির প্রধান বাঙালি মুখ হয়ে ওঠেন শুভেন্দু। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক শুরু কংগ্রেসের ছাত্র রাজনীতি দিয়ে। পরে তিনি মমতার সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দ্রুত পূর্ব মেদিনীপুরে শক্ত ঘাঁটি তৈরি করেন। 2007 সালের নন্দীগ্রাম ভূমি আন্দোলনে তার নেতৃত্ব তাকে রাজ্য জুড়ে পরিচিত করে তোলে। শিল্পায়নের নামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। এই আন্দোলনকেই তৎকালীন বাম সরকারের পতনের বড় কারণগুলোর একটি হিসেবে ধরা হয়। কিন্তু 2020 সালে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই তিনি বিজেপির বেঙ্গল ফেস হিসেবে উঠে আসেন। পরে 2021 সালে তিনি তার নিজের মাঠ নন্দীগ্রাম থেকে মমতাকে ভোটে হারান। তবে 2021 সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় না এলেও বিরোধী দলনেতা হিসেবে বিধানসভা এবং রাজপথ দুই জায়গাতেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে শুভেন্দুকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইন শৃঙ্খলা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে প্রশাসনিক ইস্যু, বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বিরোধীদের আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। আর এবারের নির্বাচনে তিনি মমতার ঘরের মাঠ ভবানীপুর থেকে জয়লাভ করেন, আর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। শারমিন স্বপ্না, 71। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর ঠিক সেই সময়ে কলকাতার কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর কর্মসূচি পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। বিধানসভা নির্বাচন পরাজয়ের পর এটি মমতার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়। তৃণমূলের অভিযোগ, কয়েকটি জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালনের অনুমতি দেয়নি পুলিশ। এদিকে দলীয় নেতাকর্মীদের যেখানে সম্ভব রবীন্দ্র জয়ন্তী পালনের নির্দেশ দিয়েছে তৃণমূল। তবে বড় আয়োজনের বদলে এখন আহত কর্মীদের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলটি। আবারও অনিশ্চয়তায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির বিজয়ের শপথ গ্রহণ। বিজয়ের দল টিভিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IEUMLM সমর্থন জানিয়ে সেটি প্রত্যাহার করে নিয়েছে। সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম লীগ। তাদের আসন সংখ্যা 2টি। অপরদিকে আরেক দল ভিসেকে বিজয়ের দলকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেও রাজ্যপালকে কোনো চিঠি দেয়নি। জানা গেছে এ দলটিও তাদের মতামত পরিবর্তন করেছে। এদিকে ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা 118 হয়নি। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বিজয়কে ফিরিয়ে দিয়েছে রাজ্যপাল।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই 3 দিন সব ধরনের হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখবে দুই দেশ। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন 1000 করে মোট 2000 যুদ্ধবন্দীকেও মুক্তি দেবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, তার অনুরোধেই অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ। এজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প আরও বলেন, রাশিয়ার বিজয় দিবস উদযাপন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউক্রেনের ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখেই এই 3 দিনের যুদ্ধবিরতি নির্ধারণ করা হয়েছে। হরমুজ প্রণালী সচল করতে মার্কিন সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। ফলে আবারও দেশ দুটিতে থাকা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। এতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা চালাচ্ছেন তার একটি বড় বাধা দূর হলো। এই সপ্তাহেই শুরু হতে পারে প্রজেক্ট ফ্রিডম। সৃষ্টি ঘটকের রিপোর্ট। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিতে গত রবিবার প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুদিন পেরোতেই সিদ্ধান্ত বদল করেন তিনি। কারণ হিসেবে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে বৃহস্পতিবার জানা যায়, যুক্তরাষ্ট্রকে এ অভিযানের জন্য নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত। এতে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি ও কুয়েত। এর ফলে আবারও প্রজেক্ট ফ্রিডম চালুর দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই আবারও অভিযান শুরুর সম্ভাবনা রয়েছে। গত রবিবার যখন ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণা দেন, তখন বিষয়টি আরব দেশগুলোকে অবাক করে। কারণ তাদের সঙ্গে এ ব্যাপারে মার্কিন সরকার কোনো ধরনের আলোচনাই করেনি। এরপর সৌদি ও কুয়েত যুক্তরাষ্ট্রকে জানায়, এ অভিযানের জন্য তারা তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন ট্রাম্প, কিন্তু তারা দুজন এ নিয়ে একমত হতে পারেনি। সৌদির এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান তাদের ওপর পাল্টা হামলা চালাতে পারে এমন বিষয়টিকে যুক্তরাষ্ট্র প্রথমে গুরুত্ব দেয়নি। এছাড়া তাদের আশঙ্কা ছিল, পরিস্থিতি খারাপ হলে মার্কিনিরা পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে চলে যেতে পারে। এমন আশঙ্কা থেকে তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিলেন। সৃষ্টি ঘটক, ৭১। ব্রিটেনের মূলধারার রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ পেরিয়ে আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক লুৎফর রহমান। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। ৯ জন প্রার্থীর মধ্যে লুৎফর রহমান পেয়েছেন ৩৫,৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯,৪৫৪ ভোট। সিলেটের ওসমানী নগরের সন্তান লুৎফর রহমানের বেড়ে ওঠা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসেই ২০১০ সালে যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সরাসরি নির্বাচিত মেয়র হয়ে ইতিহাস করেন তিনি। পরে নিজস্ব রাজনৈতিক দল এম্পায়ার গঠন করে স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। বিজয়ের পর লুৎফর রহমান বলেন, এই জয় টাওয়ার হ্যামলেটসের সাধারণ মানুষের জয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।